তুই কিভাবে বুঝলি? আমি বুঝেছি, আলভি অনেক স্যারকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। ও আমাকে সবসময় ওদের টিমে একজন বড় ভাইয়ের গল্প শোনাতো। ওনাকে আলভি খুবই জেলাস করে। জেলাস করে কেন? ভালো খেলে তাই। প্রতিবার ম্যাচের হিরো হয়ে সবাই ওনাকে কাঁধে তুলে নাচে। এইসব ওর পছন্দ হয় না। সবসময় সেই বড় ভাইয়ের নামে দুঃখ প্রকাশ করতো আমার কাছে। ওনাকে কিভাবে ফাঁসানো যায় আমার কাছে থেকে আইডিয়া নিত। আমিও হেল্প করতাম। আমার সেটা অন্যায় মনে হলেও কখনো কিছু বলতাম না। প্রেমে অন্ধ ছিলাম তো তাই। ওকে খুশি করাই তখন আমার মূল লক্ষ্য। এত কিছু ভাবতাম না। এখন আমি বুঝতে পেরেছি সেই বড় ভাই হলো অনিক স্যার। সামনে ওরা ট্রেকিং এ যাচ্ছে না, সেখানে যেন অনিক স্যার যেতে না পারে সেই জন্য আলভি এত কাহিনী করেছে আমি নিশ্চিত। ও বাবা, আগে তো জানতাম মেয়েরাই হিংসুটে ভূতনি হয়, এখন দেখছি ছেলেরাও হয়। কিন্তু অনেক স্যার ট্রাফিংয়ে গেলে ওর কি সমস্যা? বুঝিস না, হিংসা। আর তুই এই আলভিকে শাস্তি দেওয়ার জন্য আমাকে বলেছিলি অনেক স্যার লেগ ফুল করতে, তাহলে তো আলভি কোনো শাস্তিই পেত না, আরো খুশি হতো। তখন তো বুঝিনি, ভেবেছিলাম উনি আলভির আপন ভাই। আচ্ছা, অন্ত কেমন হয় যদি অনেক স্যারদের মতো আমরাও ট্রেকিংয়ে যাই? মানে? মানে আমরা সবাই মিলে ওনারা যে জায়গায় যাচ্ছে সে জায়গায় গেলাম, তাহলে তোরও আলভির সাথে দেখা হবে আর আমারও অনেক স্যারের সাথে সময় কাটানো হবে, যদি এর আগে অনেক স্যার সুস্থ হয়ে যায় আর কি। তুই পাহাড়ি ট্রেকিং এর মানে বুঝিস? জীবনে ট্রেকিং করেছিস তুই? এটা সোজা রাস্তায় স্কুটি চালানোর মতো না। আচ্ছা, গেলেই কি ট্রেকিং করতে হবে? আমরা ঈদের ছুটিতে ঘুরতে যাব, ওরা ট্রেকিং করবে, আমরা দেখব। ট্রেকিং না করতে গেলে লাভ কি? আর থাকবো কোথায়? থাকার জায়গা নিয়ে ভাবতে হবে না। সীতাকুণ্ডে আমার খালামণির বিশাল বড় বাংলো আছে, ওখানে আমরা তিনজন আরামে থাকতে পারবো। এই সেজুতি, যাবি? তোরা যাচ্ছিস তোদের মতলবে, সেখানে আমি গিয়ে কি করব? তুইও তোর মতলবেই যাবি। আমার কি মতলব? ঘোরাঘুরি। অন্তরার সেজুতি হেসে উঠল। নোরা বলল, তাহলে ডান, আমরা তিনজন যাচ্ছি, ওকে? আর তোদের বাসায় ম্যানেজ করার দায়িত্ব আমার। অন্তরা সেজুতি একসাথে বলল, ওকে। তারপর তিনজন হাত মিলালো। তারপর হাত উঠিয়ে তিনজন একসাথে চিৎকার করলো। আজকে নোরা খুব জলদি কোচিংয়ে চলে এসেছে। এসে তাকে কোচিং তালা দেওয়া। কি আর করার, হাঁটতে হাঁটতে ছাদে চলে গেল। সেখানে গিয়ে দেখলো অনিক স্যার দাঁড়িয়ে আছে, দেওয়ালে হাত রেখে আলমনে আকাশ দেখছে। নোরা অবাক হয়ে অনিকের কাছে গেল, বলল, এ কি স্যার, আপনি ভাঙা পানিয়ে কোচিংয়ে এসেছেন কেন? আপনার পা ঠিক হয়েছে? নোরার অস্থিরতা দেখে অনিক মৃদু হাসলো। তারপর বলল, পা ঠিক আছে, আর ভাঙিনি, হালকা মচকে গিয়েছিল শুধু। হাঁটা চলায় তেমন অসুবিধা হচ্ছে না। না হলে শুধু শুধু ঘরে বসে থাকবো কেন? এর থেকে ভাবলাম ক্লাস করাই। আর কিছুদিন পরই তো ঈদের ছুটি, তখন অনেক রেস্ট করা যাবে। কিন্তু তবুও তখন রেস্ট করা আর এখন রেস্ট করা কি এক? আর আপনি তো এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। হালকা ব্যথা এখনো আছে তাই। ও। নোরার এইমাত্র মনে পড়ল মায়ের বাতের ব্যথার জন্য টোটকা হিসেবে একটা তেলের বোতল অনেকদিন ধরে তার ব্যাগে পড়ে আছে। মাকে দেবে দেবে করে দেওয়া হয়নি। 4-5 দিন আগে পুরনো প্রতিবেশী এক বৃদ্ধা নানুর সাথে রাস্তায় দেখা হয়েছিল। উনি এই বোতলটা নোরাকে দিয়েছিলেন মাকে দেওয়ার জন্য, কিন্তু সে মাকে বলতেই ভুলে গেছে। তবে এখন তেলের বোতলটা ব্যবহার করার সুবর্ণ সুযোগ। এই ছুতোই অনিক স্যারের পাটাও একবার ছুঁয়ে দেখা যাবে। আচ্ছা স্যার, পায়ে তেল মালিশ করেন তো? না হলে কিন্তু ব্যথা কমবে না। হ্যাঁ, প্রতিদিন রাতেই করা হয়। কখনো আম্মু করে, কখনো আপু। কিন্তু আমার মনে হয় না এতে কোনো লাভ হয়, শুধু শুধু কষ্ট। লাভ হয় না কেন বলেছে? আসলে লাভ ক্ষতি তেলের গুণাগুণের ওপর নির্ভর করে। তেলে যদি ভেজাল থাকে তাহলে ব্যথা কমবে কিভাবে? স্যার, আমার কাছে একটা খুব ভালো আয়ুর্বেদিক তেল আছে, যে কোনো প্রকার ব্যথার জন্য তেলটা খুব উপকারী। আপনি একবার ট্রাই করে দেখবেন স্যার? না না, কোনো দরকার নেই, আমার তেল মালিশ করতে ভালো লাগে না। অনেক যতই না করুক, নোরা কিছুতেই ছেড়ে দেওয়ার পাত্রী নয়। অনেকের পায়ে নিজের হাতে তেল মালিশ করে সে ছাড়বেই। নোরা বলল, এটা কোনো কথা বললেন স্যার? ওষুধ খেতে কি কারোর ভালো লাগে? কিন্তু তবুও মানুষ খায় না? খায় তো, বাঁচার জন্য খায়। আপনাকে বাঁচার জন্য মানে ব্যথা কমানোর জন্য তেল মালিশ করতে হবে, না হলে কিন্তু ব্যথা কমবে না স্যার। খুব কষ্ট পোহাতে হবে এই পা নিয়ে। অনেক কিছু বলতে নিলে নোরা থামিয়ে দিয়ে বলল, আমার কথা শুনুন স্যার, আপনি চুপ করে ওই
চেয়ারটার উপর বসে পড়ুন, আমি আপনার পায়ে তেল মালিশ করে দিচ্ছি। এমন মালিশ করব না স্যার, জীবনেও ভুলতে পারবেন না। একটু পরে দেখবেন আরামে ঘুম চলে আসছে। মানে তোমাকে দিয়ে আমি পায়ে তেল মালিশ করাবো? পাগল নাকি? তুমি আমার স্টুডেন্ট। তো কি হয়েছে স্যার, আমি আপনার শিষ্য আর আপনি আমার গুরু। নোরা মাথায় হাত ঠেকিয়ে অনিকের সামনে নিচু হওয়ার একটা ভঙ্গি করলো, তারপর বলল, এটুকু সেবা তো আমি আপনার করতেই পারি, তাই না? সি, অসম্ভব। দেখো, এসব কাজ ভুলেও করতে আসবে না। কেন স্যার? স্টুডেন্টকে দিয়ে হাত পা মালিশ করানো আমার পছন্দ না, তার উপর তুমি মেয়ে মানুষ, আমার জঘন্য লাগে। এখানে জঘন্য লাগার কি হলো স্যার? আর আপনি কোথায় করাচ্ছেন? আমি তো নিজেই করতে চাইছি। তাছাড়া আমার গুরু ব্যথায় কষ্ট পাবে আর আমি শিষ্য হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা আমার পক্ষে কখনোই সম্ভব না স্যার। আপনার কোনো নিষেধ আমি শুনবো না। আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করব। কথায় কথায় গুরু বলবেন না প্লিজ, অদ্ভুত লাগছে শুনতে। আচ্ছা বলবো না স্যার, আপনি শুধু অনুমতি দিন। আচ্ছা, মুশকিল তো বললাম না, লাগবে না। আপনি অনুমতি না দিলেও আমি জোর করে করব। যখন কেউ নিজের ভালো বোঝে না তখন তাকে জোর করেই বুঝিয়ে দিতে হয়। আচ্ছা, তুমি তেলের বোতলটা দাও, আমি নিজেই মালিশ করে নিচ্ছি। আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন স্যার? এতে যে আমার অন্যায় হবে, পাপ হবে। আমি কিছুতেই এই পাপ কাজ করতে পারবো না। আপনার পায়ে তেল মালিশ আমিই করব। আর যদি আপনি না দেন তাহলে আমি খুব কষ্ট পাবো স্যার। অনিক বুঝতে পারলো নোরার সাথে তর্ক করে লাভ নেই, তাই এক প্রকার বাধ্য হয়ে বলল, ঠিক আছে, আমি বসছি, তুমি কি করবে দ্রুত করো। থ্যাংক ইউ স্যার। এই যে নিন ফ্লাইং কিস। অনিক কঠিন চোখে তাকালো। নোরা ভয়ে চুপসে গিয়ে মিনমিনে গলায় বলল, সরি, অন্তরাকে দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, তাই ভুলে আপনাকেও দিয়ে দিয়েছি। সরি, আমি আমার ফ্লাইং কিস ফিরিয়ে নিচ্ছি। নোরা হাত মুঠো করে ঠোঁটের মধ্যে চেপে ধরল। অনিকের হাসি পেলেও হাসলো না, কষ্ট করে চেপে রাখলো। মেয়েটা একদম পাগল। নোরা আসন পেতে ফ্লোরে বসে পড়ল। অনিকের পাটা যত্ন করে নিজের কোলের ওপর রাখলো। অনিকের তীব্র অস্বস্তি হচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না, কারণ বলে লাভ নেই। নোরা মালিশ করতে করতে বলল, আচ্ছা স্যার, আপনি কি ফ্লাইটিং নিয়ে যাচ্ছেন? কিসের ট্রেকিং? ওই যে সেদিন নোরা নিজে থেকে থেমে গেল। অনেক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। নোরা আমতা আমতা করে কথা ঘুরিয়ে ফেলল। না মানে ওই দিন একটা ভাইয়ার কাছে শুনলাম আপনি নাকি সীতাকুণ্ড যাচ্ছেন পাহাড় ট্রেকিং করতে। ও হ্যাঁ, 26শে আগস্ট রাতের বাসে যাচ্ছি। ও, তার মানে সত্যি যাচ্ছেন? কনফার্ম? হুম। খুব ভালো। ভালো কেন? ভালো কারণ পাহাড় আরোহণ করা ভালো না, একটা সুন্দর এক্সপেরিয়েন্স। তুমি কখনো পাহাড় ট্রেকিং করেছো? না, সেই সৌভাগ্য হয়নি। তাহলে এক্সপিরিয়েন্সের কথা বললে যে? এমনি শুনেছি, কতজনের কাছে শুনেছি ট্রেকিং এর গল্প। ও, আমার ছোটবেলা থেকেই স্বপ্ন কোনো এক পাহাড় ট্রাকারের সাথে আমার বিয়ে হবে। সে আমাকে কাঁধে করে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। আমি তো যেতে পারবো না, তাই সেই হবে আমার বাহন। আর আমাকে নিয়ে এত দূর উঠে যখন তার হাত পা ব্যথা করবে, আমি এভাবেই ওকে তেল মালিশ করিয়ে দিব, যেমন আপনাকে করে দিচ্ছি। আমার তেল মালিশ করা কেমন হয় স্যার? ভালো। সত্যি আপনার ভালো লেগেছে? তাহলে তো আর কোনো টেনশনই নেই, তারও ভালো লাগবে। কার? আমার ফিউচার হাজবেন্ড। ও, তো আমার ভালো লাগলেই যে তারও ভালো লাগবে, এটার গ্যারান্টি কি? গ্যারান্টি আছে, লাইফ টাইম গ্যারান্টি। কারণ সে পুরো আপনার মতো হবে, একদম আপনার জেরক্স কপি। আমার মতো কেন? কারণ আপনার মতো না হলে আমি বিয়েই করবো না। অনেক সরাসরি নোরার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে অগ্নুৎপাত, যেন এখনই নোরাকে ভস্ম করে দেবে। নোরা ভয় পেয়ে বলল, সরি স্যার, দুষ্টুমি করেছি, প্লিজ কিছু মনে করবেন না। এ কথা বলে অনিকের পাটা কোল থেকে নামিয়ে নিচে রেখে দিল। তারপর তেলের বোতলটা ব্যাগে পুরে এক দৌড়ে ছাদের বাইরে চলে গেল। নোরা চলে যাওয়ার পর অনিক হেসে ফেলল, মনে মনে বলল, পাগলি একটা। এমন সময় নোরা ছাদের দরজায় উকি মেরে বলল, স্যার, হাসলে আপনাকে দারুণ লাগে, পুরাই আলটিমেট কিউট। অনেক সঙ্গে সঙ্গে চোখ মুখ শক্ত বানিয়ে কড়া চোখে তাকালো। নোরা আবার দৌড় লাগালো। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখা হলো আদনান স্যারের সাথে। নোরা খানিক হকচকে গেল। আদনান স্যার খুব গম্ভীর মুখে তাকিয়ে আছেন। নোরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? আদনান স্যার সালামে জবাব দিলেন না, শুধু মাথা নাড়লেন। তারপর উপরে উঠে গেলেন। নোরার হালকা অদ্ভুত লাগছে। আদনান স্যার খুবই রসিক ধাঁচের মানুষ। কথায় কথায় হাসি তামাশা করা তার স্বভাব। সবসময় মুখে হাসি নিয়ে কথা বলেন। আর নোরাকে তো উনি খুবই পছন্দ করেন। কিন্তু আজকে হঠাৎ কি হলো, দেখে মনে হচ্ছিল খুব রেগে আছেন। নোরা বিষয়টাকে বেশ একটা পাত্তা দিল না। সে আবার আগের মতোই নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। আজকের ক্লাসটা জহির স্যারের।
অনিক স্যারের লাঠিটা তাদের ক্লাসে আছে, স্যার লাঠি নিতে নিশ্চয়ই আসবে। সে যদি আর অন্তরার মাঝখানে বসে অনিকের আগমনের অপেক্ষাতেই প্রহর গুনছিল নোরা। হঠাৎ দরজা ঠেলে কেউ ভেতরে ঢুকলো। দরজা খোলার আওয়াজ শুনে নোরা চিন্তিত হয়ে গিয়েছিল ওইটা অনিক, কিন্তু তার ধারণা সঠিক হলো না, আদনান স্যার এসেছেন। নোরার চোখের সামনে একটা অদ্ভুত কাণ্ড ঘটলো। জহির স্যার আদনানকে দেখে বললেন, ভাই কিছু লাগবে? লাঠিটা? জহির স্যার টেবিলের ওপর থেকে লাঠিটা দিলেন। আদনান স্যার নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে দরজাটা ভিড়িয়ে দিয়ে গেলেন। দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আগেই নোরা উকি মেরে দেখে নিল বাইরে অনিক স্যার দাঁড়িয়ে আছে। আদনান অনিককে লাঠিটা দিল। অনিক নিয়ে চলে গেল। নোরা কিছুই বুঝতো না, অনিক স্যারের লাঠি আদনান স্যার কেন নিতে আসলেন, আর অনিক স্যার ভেতরে ঢুকলো পর্যন্ত না, দরজার বাইরে দাঁড়িয়ে চলে গেল। ব্যাপারটা নোরার অস্বাভাবিক লাগছে। জহির স্যার নোরাকে ডাকলো। নোরা, জি স্যার। আমি ক্লাসে লেকচার দিচ্ছি আর তুমি বাইরে তাকিয়ে আছো কেন? সরি স্যার। সরি বলে তো লাভ নেই, তোমার কন্ডিশন খুবই খারাপ, লেখাপড়ায় মনোযোগ একদমই নেই তোমার। কোচিংয়ে কি শুধু রূপ দেখাতে আসো? ইংরেজি এক্সামের রেজাল্ট এত খারাপ হলো কেন? সবাই 20+ মার্কস পেয়েছে, আর তুমি কত পেয়েছো? নোরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছে। ক্লাসের সবাই খুব অবাক হয়ে ঘটনা দেখছে। জহির স্যারকে এভাবে রেগে যেতে দেখে এর আগে কেউ কখনো দেখেনি। আর নোরা তো ওনার অন্যতম পছন্দের স্টুডেন্ট। নোরার সাথে এমন ব্যবহার অবিশ্বাস্য। সে যদি পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে বলল, স্যার ইংরেজি খাতা কবে দেওয়া হবে? আজকেই ছুটির পর দেবো, সবাই থেকো। খাতা দেওয়ার পর আদনান ভাই তোমার সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবে, গুরুত্বপূর্ণ। নোরার ভেতর খসখস শুরু হয়ে গেল। কেন জানি খুব ভয় লাগছে তার। সে যেটার আশঙ্কা করছিল সেটাই হলো। ইংরেজিতে নোরার মার্কস খুব কম, 50-এ 18। একটুর জন্য ফেল করে বসেনি। এটাই সবচেয়ে লোয়েস্ট মার্কস। এভাবে চলতে থাকলে অ্যাডমিশন টেস্টে গিয়ে ধরা খাবে সে। জহির স্যার তাই বলেছেন। আদনান স্যারও ক্লাসে ঢুকে এই বিষয়টা নিয়ে অনেক ভাষণ শোনালেন। এক কথায় নোরাকে অপমান করেছেন। তখন আফজাল স্যার আর অনিক স্যারও উপস্থিত ছিল। আদনান স্যার কথা বলতে বলতে হঠাৎ একটা খোঁচা দিয়ে ফেললেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের লেখাপড়া করতে ইচ্ছে না করলে বাবা মাকে বলো যেন বিয়ে দিয়ে দেয়। তোমাদের বিয়ের বয়স হয়েছে, 18 বছর বয়স হয়েছে সবার, প্রয়োজনে বিয়ে করে ফেলো, কিন্তু কোচিংয়ে এসে টিচারদের সাথে ইটিস পিটিস করা চলবে না। আমার নজরে অনেক দিন ধরেই বিষয়টা ঘটছে। আমি কারো নাম মেনশন করব না, কিন্তু যাদেরকে বলছি তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সো সাবধান হয়ে যাও, এরকম যেন আমি আর কখনো না দেখি। অনিক স্যার তখন মাথা নিচু করেছিলেন, আর আফজাল স্যার বোকার মতো হাসছিলেন। উনি হয়তো এই বিষয়ে কিছু জানতেন না। নোরার নিজের জন্য খারাপ লাগলো না, কিন্তু অনিকের জন্য ভীষণ খারাপ লাগলো। নোরার নিজের দোষে অনিককে অপমানিত হতে হচ্ছে, এটা কি সে মেনে নিতে পারে? রাতে ফেসবুকে নোরা অনিককে নক দিল। স্যার আসসালামু আলাইকুম। প্রায় 5 মিনিট পর রিপ্লাই এলো। ওয়ালাইকুম আসসালাম, কোনো দরকার থাকলে বলো, আমি একটু ব্যস্ত আছি। স্যার আমি কি কোনো ভুল করেছি? অনিক টাইপ করছে আর নোরার হার্টবিট বাড়ছে, শ্বাস আটকে আসছে। অনিক লিখলো, তারপর আবার টাইপিং। নোরা লিখলো, কি ভুল? কিন্তু মেসেজটা পাঠাতে পারলো না। তার আগেই একটা লেখা ভেসে উঠল, দি পার্সন ইজ আনঅ্যাভেলেবল। মানে অনিক তাকে ব্লক দিয়েছে। প্রায় 10 মিনিটের জন্য নোরার মাথাটা পুরো খালি হয়ে গেল। সে কিছু অনুভব করতে পারছিল না, শুধু চোখ দিয়ে কষ্টে শ্রদ্ধারা বাহিত হচ্ছিল। ফোনের স্ক্রিনে 1-2 ফোঁটা করে জল গড়িয়ে পড়তে লাগলো। একটু পর অন্তরার মেসেজে নোরার ঘোর কাটলো। অন্তরা কি মেসেজ দিয়েছে সেটা দেখলো না নোরা। সে অন্তরাকে মেসেজে লিখলো, অনিক স্যার আমাকে ব্লক দিয়েছে। কে? ফাজলামি করছিস? না সত্যি। এই আমি বিশ্বাস করি না। নোরা একটা স্ক্রিনশট তুলে অন্তরাকে পাঠিয়ে দিল। তারপর ফোনটা অফ করে বিছানায় শুয়ে পড়ল। কান্নায় গলা ব্যথা হয়ে গেছে। শব্দ করে কাঁদতে পারলে হয়তো ভালো লাগতো। নোরা শব্দ করে কাঁদলো না, নীরবে শুধু বালিশ ভিজিয়ে গেল। সারাটা রাত কাঁদতে কাঁদতেই কেটে গেল নোরার। এক ফোঁটাও ঘুম হলো না। সেদিন ছিল শুক্রবার। সকালে তাদের ফিজিক্স এক্সাম। নোরা এক্সাম দিতেও গেল না। অন্তরাকে বলল সে যেন একাই চলে যায়, আর কেউ জিজ্ঞেস করলে বলে নোরা অসুস্থ। অন্তরা সেটাই করলো। নোরা মায়ের ফোন থেকে আদনান স্যারের নম্বর ব্লক লিস্ট করে দিল। এক্সাম দিতে না আসার জন্য আদনান স্যার ফোন করতে পারে, তাই নোরা আগে থেকে ব্লক লিস্ট করে রেখেছে। কাল রাতে যত বড় ধাক্কা সে পেয়েছে, এরপর স্বাভাবিক হতে কমপক্ষে 1 সপ্তাহ সময় তো লাগবেই। এই 1 সপ্তাহ অনেকের সামনেও যাবে না সে, তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, সঙ্গে সঙ্গে কেঁদে ফেলবে। এখনো কান্না আসছে। কয়েকদিনের মধ্যেই কোচিংয়ে ঈদের ছুটি শুরু হয়।
নোরা, সেজুতি আর অন্তরা বাসা থেকে অনুমতিপত্র পেয়ে গেছে। 26 তারিখ রাতের বাসে ওরা সীতাকুণ্ড রওনা হয়। আকাশ ওদেরকে পৌঁছে দিয়েছে। আকাশ নোরার কাজিন, বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে। সারা জার্নির পর ক্লান্ত হয়ে অন্তরা সেজুতি বিছানা দখল করে ঘুমাচ্ছিল। তারা মিরসরাই পৌঁছেছে ভোর 4টের দিকে। নোরার খালামণির বাংলো বাড়িটা সবার খুব পছন্দ হয়েছে। একদম গ্রাম গ্রাম আমেজ, মাটির ঘরও আছে। সেদিকে তাকালেও শান্তিতে বুক ভরে যায়। পুরো জায়গাটায় শান্তিময়, চতুর্দিক ঘিরে শুধু ধান ক্ষেত আর সরিষা ক্ষেত। সবার সামনে সোজা সমতল রাস্তা, সরু পথ। সেই সড়ক ধরে হাঁটতে হাঁটতে গ্রামের সৌন্দর্য উপভোগ করা যায়। আর কি লাগে। নোরা সকাল সকাল বের হওয়ার জন্য অন্তরা আর সেজুতিকে ডাকাডাকি করছে। খালামণিদের যৌথ পরিবার, দাদা দাদি চাচা চাচিদের ঘুম ভাঙার আগেই ওদের বেরিয়ে পড়তে হবে। নোরার খালামণি রাতেই বলা হয়েছিল যে তারা সকালে ঘুরতে বের হবে। তাছাড়া খালামণি খুব সুইট, তাকে কোনো কিছু জবাবদিহি করতে হয় না। কিন্তু তার শাশুড়ি 1 নম্বরের দারোগা টাইপ মহিলা, যে কোনো একটা বিষয় পেলেই হলো প্রশ্ন করতে করতে মাথা খারাপ করে দেবে। নোরা চাইছে ওই তিনি ঘুম থেকে জাগার আগেই বেরিয়ে পড়তে, না হলে পরে হয়তো বেরি হতে পারবে না। কিন্তু অনেক স্যারে নোরাকে দেখা করতেই হবে। তিনি হঠাৎ কেন এভাবে যোগাযোগ বন্ধ করে দিলেন? কেন নোরাকে ফেসবুকে ব্লক করলেন? নোরা এসবে জবাব চায়। অন্তর, সেজু ওঠ না, পায়ে পড়ি তোদের, ওঠ।